আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা তানজিলা, তার সৎদাদি মানে নাজমা আন্টি, তিশা, বাপ্পি, তাদের এমন কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা তানজিলার ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে। রিসেন্টলি তানজিলা কিন্তু সবার আগে তাদের মধ্যে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে তার ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশান পেয়েছি, বাট আজকে তানজিলার ইনফরমেশনের বাইরেও আজকে আমার কাছে আরও একটা ইনফরমেশান আছে যেটা আসলে এখন বর্তমানে আমি মনে করি যে এগুলো এখন আসলে এক্সেস হয়ে যাচ্ছে, খুব এক্সেস হচ্ছে। সেটা হচ্ছে রাজকে নিয়ে। রাজকে নিয়ে কেন বললাম যে এক্সেস হচ্ছে, আপনারা খেয়াল করেননি হয়তো যে রাজ দীর্ঘদিন ভিডিও দিচ্ছে না। হয়তো অনেকে বলবেন ভাই রাজ তো বাসা বদলাবে, নারায়ণগঞ্জ থেকে হয়তো সে আবার লালবাগের দিকে আসবে, হয়তো এই কারণে ভিডিও দিচ্ছে না, সে ব্যস্ত। হতে পারে, হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু আমার চোখে বর্তমানে যে জিনিসটা পড়েছে সেটা আসলে খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। সেটা আমি একটু পর বলছি, সেটা আমি আগে বলবো না। সম্ভবত আই গেস রাজেশদের শারমিনেরা সংসার করাটা হবে না। কিন্তু কেন বললাম এই কথাটা, আসলে হয়তো দূরের কথা, মনে হয় এবারও আর তার এক হবে না, তারা আলাদাই হয়ে যাবে। এ কথা বলার পেছনে একটা কারণ আছে, তারপর আমি বলছি এটা আমার গেস করে বলা কথা, সেটা আমি এক্সপ্লেনটা একটু পরে দিচ্ছি, ভিডিও শুরুতে বলে দিব। তো আজকে দর্শক ওভারঅল রাজকে নিয়ে, তানজিলাকে নিয়ে এবং নাজমানটিকে নিয়ে কিছু অজানা কথা যেগুলো আসলে তানজিলার মাধ্যমে আমরা জানতে পেরেছি, সেই বিষয়গুলো আমি একসাথে তুলে ধরার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আচ্ছা দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই, ডিরেক্টলি কথা বলি। প্রথমেই যেহেতু রাজের কথা বলছিলাম, খুবই অদ্ভুত রকমের একটা জিনিস আমি গতকাল রাতের খেয়াল করেছিলাম। আমার মনে আছে আমি ঘুম যাব, তো ওই সময়তে থাকে না, মানুষ সবারই একটা অভ্যাস, আমাদের বর্তমানের এই জেনারেশনে আমাদের প্রত্যেকের একটা বদ অভ্যাস যে ঘুমানোর আগে ফোন চাপাচাপি করা। তো সেম একইভাবে আমি সে কাজ করছিলাম, ফোন চাপছিলাম, বিভিন্ন জিনিস স্ক্রল করছিলাম। তো ওই সময় হঠাৎ করে মনে হলো আমাদের রাজ ভাইজানের অবস্থাটা কী। সে ভিডিও দিচ্ছে না, সে কি কোনো ভিডিও দিল, সে তো মাঝে মধ্যে পোস্টও করে। একটু দেখার জন্য আমি তার চ্যানেলটাকে সার্চ দিই আর ড্রিম লাইফ দিয়ে, বাট আমি হতাশ হয়ে যাই। আমি কি দেখলাম, রাজের চ্যানেলের নাম এতদিন ছিল আর ড্রিম লাইফ, অর্থাৎ শারমিন রাজ ড্রিম লাইফ। কিন্তু আমি গতকালকে রাজের এই চ্যানেলটাকে সার্চ দিয়ে দেখলাম তার চ্যানেলের নাম বদলে ফেলা হয়েছে এবং চ্যানেলের নাম দেওয়া হচ্ছে আর ড্রিম লাইফ। আমি অনেকবার মিলানোর চেষ্টা করলাম, কেটে কেন লাগানো হলো, দিয়ে আবার কে। এবং আমি অনেকবার ঘাটাঘাটি করেছি শারমিনের চ্যানেলে, শারমিনের টিকটক আইডিতে। আমি আসলে শারমিনের নামে কোনো অ্যালফাবেটটা খুঁজে পাইনি, যদিও আমি ভুল হতেও পারি, ঠিকও হতে পারি, বাট আমি এখন পর্যন্ত আমার যত অ্যানালাইসিস, আমার যতটুকু অনুসন্ধান ছিল, আমি সেখানে শারমিনের নামের অক্ষর একটা পর্যন্ত এখনও পাইনি যে শারমিনের কোনো নাম দিয়ে শুরু হয়েছে। সো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই নামটা তাহলে কার। রাজেদা চ্যানেলের নাম বদলে রাখলো আর ড্রিম লাইফ, কেন রাখলো? কেন সে শারমিনের অক্ষরটাকে বাদ দিয়ে দিল? এমনকি রাজা যে টিকটক আইডি আছে সেখানেও সে তার টিকটক আইডির নামও বদলে রেখেছে আর ড্রিম লাইফ। আর আমার প্রশ্নটা এখানেই, কেন? আর দিয়ে যদি অন্য কারো নাম হয় সেটা কেন রেখেছে? তাহলে কি রাজেরই ফুল নামের কোনো একটা শব্দ দিয়ে শুরু হচ্ছে? হতে পারে, হতে পারে রাজের যে নামের অ্যালফাবেটটা সেটা দিয়ে শুরু হচ্ছে, আর দিয়ে শেষ হচ্ছে, এমন হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। সো আসলে যেহেতু আমি এই জিনিসটা নিয়ে একটু সন্দিহান, আমি এটা নিয়ে একটু কনফিউশনে আছি, কারণ আমি রাজের পুরো নামটা আসলে জানি না, এই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি না। বাট হ্যাঁ, আমি খুব শীঘ্রই রাজের ফুল নাম আমি জেনে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো, এটা আমার জন্য কোনো বিষয় না। বাট কেন আমি এই কথাটা বললাম, আমার জেনে তারপর জানাবো, কারণ দর্শক একটা জিনিস জানার জন্য আমাকে ন্যূনতম সময় দিতে হয়। আমি এখন যে সময় ভিডিওটা রেকর্ড দিচ্ছি বা ভয়েস দিচ্ছি, এই সময় কিন্তু এখন পর্যন্ত রাজের চ্যানেলে কোনো ভিডিও নেই, মানে রাজ শুধুমাত্র তার চ্যানেলের নামটাই বদল করেছে, রিসেন্ট কোনো ভিডিও আপলোড করেনি। এখন আমার এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে যদি রাজ কোনো ভিডিও দিয়ে দেয়, সেক্ষেত্রে দর্শক আসলে আমার কোনো ফল্ট নেই, কারণ আমি যে সময় রেকর্ডটা দিচ্ছি সেই সময় আসলে রাজ কেন শারমিনেরও চ্যানেলে কোনো রিসেন্ট ভিডিও আপলোড করা হয়নি। সো হোপসো আমি এর মধ্যে সব ইনফরমেশান কালেক্ট করে আমার পরবর্তী নেক্সট ভিডিওতে সব কিছু ডিটেলস বলার চেষ্টা করব। তো তারপরেও সব কিছু মিলিয়ে আমার যত এক্সপিরিয়েন্স আছে, আমার যত অভিজ্ঞতা আছে, এতদিন আমি যে ভিডিও দিয়েছি সব কিছু
পরিবেশ পরিস্থিতি বিবেচনা আমার কাছে মনে হচ্ছে হয়তো রাজের সাথে শারমিনের সংসার করাটা হবে না। কারণ হঠাৎ করে রাজের চ্যানেল থেকে এস অক্ষরটাকে সরিয়ে এই অক্ষরটা দেওয়া, এর একটা সন্দেহের তীর জন্ম দিয়েছে যে কেন এ দিবে। হ্যাঁ, আবার এমনও হতে পারে রাজ হয়তো মানে একটু মিস্ট্রি করছে, সবার সাথে একটু মজা করার চেষ্টা করছে, ঠিক আছে। বাট সব কিছু ঘুরিয়ে ফিরে আমার কাছে আসলে এটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে বিষয়টা আসলে রাজ তার লাইফ থেকে শারমিনকে মুছে দিচ্ছে, ঠিক আছে। মুছে দিয়ে সে হয়তো তার নিজের মতো করে চলবে, নিজের চ্যানেলটা নিয়ে থাকবে এবং রাজের সাথে আর শারমিনের সংসারটা থাকবে না। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, হঠাৎ করে সব কিছু সালিশ বিচার হলো, সব কিছু ঠিক হয়ে গেলো, কেন এখন আবার হঠাৎ করে এমন দিন হবে যে রাজ স্বামীর সাথে সংসার করবে না, এই ডিসিশনটা নেবে। যে জায়গায় সে নারায়ণগঞ্জ থেকে আবার ঢাকামুখী হওয়ার চিন্তা করছিল, কেন অনেক কিছু হতে পারে দর্শক। বাট এর মধ্যে থেকে আমার কাছে যেটা ফার্স্ট একটা কারণ মনে হয় রাজের একটা দোষ। রাজ খুব উগ্র একটা ছেলে, মানে সে তার দোষ কখনোই দেখে না। সে মনে করে সে ভুল করতেই পারে না, সে খালি সবসময় অন্যের দোষ ধরে বেড়ায়, অন্যের ভুল ধরে বেড়ায়। কিন্তু যে তার দোষ হচ্ছে, তার যে একটা ভুল হচ্ছে শুধরানো উচিত, এটা রাজ কখনো চোখে দেখে না এবং খুব একরোখা একটা ছেলে। দর্শক, যদি আমি ধর্মের কথা আনি এখানে, দেখবেন এই পুরো বিশ্ব সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত একজন মাত্র মানুষ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া কিন্তু প্রত্যেকটা মানুষ জীবনে একটাবার হলেও ভুল করেছে। ওনার মতো একদম পরিশুদ্ধ মানুষ কিন্তু দুনিয়াতে আর একটাও কোনোদিন ছিল না। এমনকি দেখুন, পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম, তিনিও কিন্তু আল্লাহর কথা অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। দেখুন, তিনিও কিন্তু ভুল করেছিলেন। প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ভুল হয়েছে, শুধুমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি একমাত্র মানুষ যিনি কোনো ভুল করেননি। তো সেই জায়গায় রাজ আমার কোন চুল যে সে নিজেকে মনে করে সে একদম সতী সাবিত্রী, তার কোনো ভুল হতে পারে না, এটা কিন্তু আসলে দর্শক টোটালি ইম্পসিবল। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু রাজের জায়গা থেকে রাজ মনে করছে যে তার আসলে কোনো ভুলই হয়নি, কোনো রকমই সে ভুল করতে পারে না, এটা আসলে ইম্পসিবল, ঠিক আছে। এই কারণে সে আসলে যখন তাকে নিয়ে রোস্টিং হয় বা শারমিন 10টা কথা বলে বা যখন সালিশ বিচারের মধ্যে রাজের দোষ বলা হয়, সে খুব ক্ষিপ্ত হতে থাকে, ভিতরে ভিতরে সে জ্বলতে থাকে, কেন আমাকে এগুলো বলা হচ্ছে, ঠিক আছে। সে এই যে ভিতরে ভিতরে ক্ষিপ্ত না হয়ে নিজের এই ভুলটাকে মেনে নিয়ে সেটাকে শুধরে ফেলার নামই কিন্তু একটা ভালো মানুষ। কিন্তু রাজ সেটা করবে না। রাজের মধ্যে একরোখা স্বভাবটা কখনোই যাবে না, ঠিক আছে। এই জন্য রাজ সংসার করতে পারবে না। তো আসলে দর্শক, এখন যে ঘটনাটা এই এস আর ড্রিম লাইফ থেকে এআর ড্রিম লাইফ হওয়ার ঘটনাটা আসলে একটা মিস্ট্রি রয়ে গেল। সো এটা আমি খুব শীঘ্রই এই রহস্যটার জটলা যেটা পেকেছে খুলে নিয়ে আসবো এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো, খুব রিসেন্টলি শেয়ার করবো। কারণ এখানে যে কোনো ঘটনা ঘটতে পারে, রাজ আমাদের সাথে মজাও নিতে পারে, আবার ঘটনা এটাও হতে পারে রাজ আসলেই শারমিনের সাথে সংসারটা ভেঙে দিচ্ছে, সে হয়তো আর শারমিনের সাথে সংসার করবে না, ফুল অ্যান্ড ফাইনাল, এটাও হতে পারে। সো যে কোনো কিছু হতে পারে। বাট যেহেতু আমি এটা গতকাল রাতে এটা দেখেছি, সো এই জন্য আমি এটা আপনার সাথে শেয়ার করে দিলাম। সো এটা আমি আপনাদেরকে জাস্ট জানালাম যেন আপনাদেরকে সবার আগে আমি আপডেটটা দিতে পারি। যেহেতু রাজ এখন রিসেন্টলি ভিডিও দিচ্ছে না, হয়তো আপনারা এটা অনেকে খেয়াল নাও করে থাকতে পারেন। তো যাই দর্শক, রাজের বিষয়ে এতটুকু পর্যন্ত থাকলো। আমি নেক্সট আরও বেশি ইনফরমেশন গ্যাদার করে তারপর আমি রাজের বিষয়ে কথা বলবো। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি তানজিলাকে নিয়ে। তো তানজিলাকে নিয়ে কথা বলার আগে দর্শক, আমি একটা কমেন্ট পড়ে আসতে চাই, তারপর আমি বাকি কথা বলবো, কারণ এই কমেন্টের মধ্যে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে খেয়াল করে দেখুন, নাসিমা আক্তার নামে একজন আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন, গতকাল তানু মণ্ডল নিজে বলেছে যে 11:30টার দিকে তার দাদির সঙ্গে তার কথা হয়েছিল এবং কি কথা হয়েছিল সেটা তানু মণ্ডল প্রকাশ করতে চায় না। নিশ্চয়ই তানু মণ্ডলের সঙ্গে নাজমা বেগমের এমন কোনো কথা হয়েছে যার কারণে নাজমা বেগমের বুকে ব্যথা উঠেছিল এবং আমার মনে হয় নাজমা বেগম অসুস্থতার কথা হয়তোবা তানু মণ্ডল জানত। তানু মণ্ডল অনেকটাই দায়ী। তানু মণ্ডলের সঙ্গে নাজমা বেগমের কী এমন কথা হয়েছিল সেটা তানু মণ্ডল ক্লিয়ার করলেই বোঝা যাবে, কিন্তু তানু মণ্ডল কখনোই সে সত্যি কথা বলবে না। নাজমা বেগম মৃত্যুর জন্য কুলাঙ্গার ভাপ্পি যতটা দায়ী, ঠিক ততটা দায়ী তানু মণ্ডল। হয়তো তানু মণ্ডলের কাছে ফোন দিয়ে নাজমা বেগম অসুস্থতার কথা বলেছিল, সেটা তানু মণ্ডল পুরাই প্রকাশ করবে না। সবার এখন ঈদের দিন শুরু হয়েছে, যে যাই বলেন তানু মণ্ডলের কিন্তু নাজমা বেগমের মৃত্যুর জন্য দায়ী। কেন জানি না, মনে হয় নাজমা বেগম হয়তোবা অসুস্থতার হালকা ছিল, মানে অসুস্থ হালকা ছিল, সেটা হয়তোবা তার তানু মণ্ডলকে বলেছিল।
তা না হলে 11:30টার সময় কথা হলো আর কিছুক্ষণ পরে লোকটা অনেক বেশি অসুস্থ হয়ে মারা গেল। আসলে দর্শক এই জিনিসটা আমিও চিন্তা করেছিলাম। আমি চিন্তা করিনি এটা বললে ভুল হবে, কারণ এখানে আমার কিছু জিনিস খুব 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 বেশি কোইন্সিডেন্টের থেকে বেশি আমার মনে হয় এটা এমনটাই ঘটেছিল। যেমন আমি আজকে কিছু কথা বলবো, দেখবেন দর্শক সবসময় আবেগ অনুভূতি দিয়ে চিন্তা করার চাইতে ভালো না প্র্যাকটিক্যাল চিন্তা করা। সো এই প্র্যাকটিক্যাল চিন্তাগুলোর জন্য আমি এখন আপনাদেরকে কিছু জিনিস বলবো, একটু নিজেরা মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলোর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা বা ভুল বলতে পারবেন কিনা। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার কথাগুলো বা ধারণাগুলো বা এই যে এক্সপ্লেনেশনগুলো এটা সঠিক হবে। প্রথমে যে কথাটা বলবো দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখবেন তানজিলা তার ভিডিওতে ওই দিন বলেছিল তার সাথে 16 মিনিট দাদি অনেক কিছু কথা বলেছে এবং বুঝিয়েছে, ঠিক আছে? এমন কি তাকে সংসার করার জন্য অনেক বুঝিয়েছে, এইভাবে চলবা ওভাবে করবা, অনেক কিছু বলেছে, ধৈর্য ধরে সংসার করার কথা। তো আমার কথা, তানজিলা একটা লাইন বলেছে, এই লাইনটা হয়তো অনেকে ভুলে যেতে পারেন, বলেছে এছাড়া দাদি আরও অনেক কথা বলেছে যেগুলো আসলে বলা যাবে না। কেন ভাই? এটা কেমন লাইন ছিল? আপনারা বাথরুমে গিয়ে শৌচকার্য করলেও সেটা দেখাতে পারেন, কিন্তু আপনার দাদি কী কথা বলেছে সেটা বলা যাবে না। কিন্তু আমি অনেকক্ষণ ভাবলাম, অনেকক্ষণ ভেবে টেবে ওই সময় তো অনেক অ্যানালাইসিস করে কিছু জিনিস খুঁজে বের করলাম। দেখলাম ওই সময় কী বলতে পারে, কেনই বা বলতে পারে। তখন সবার আগে যেটা আমার মাথায় আসলো, ওই সময় তো নাজমানটির পাশে তার সন্তান ছিল না। ওই সময় নাজমানটির সন্তান মানে বাপ্পি সে পদ্মা চড়ে নাচতে ছিল বাইদানিদের সাথে। নাজমানটি একা তানের সাথে ছিল, নাজমানটির বুকে ব্যথা ছিল। তার মানে নাজমানটি কী কী বলতে পারে সেটা একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট ধারণা আমি পেয়ে গিয়েছি। সেগুলো আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে। আপনারা খেয়াল করে দেখবেন আন্টি নাকি মরে যাওয়ার আগে বুকে ব্যথা উঠেছে, এটা তিনি কিন্তু বাপ্পিকে ফোন দিয়ে বলেছিল, ঠিক আছে? এই কথাটা আপনারা সবাই জানেন, এগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন যারা তাদের পরিবারের ভিডিও দিয়েছে ওদের সবার ভিডিও থেকে এই জিনিসটা জানা গিয়েছে। নাজমানটি মারা যাওয়ার আগে কিন্তু বাপ্পিকে ফোন দিয়েছিল, মানে মারা যাওয়ার আগে না, মারা যাওয়ারও আরও অনেকক্ষণ আগে ফোন দিয়ে বলেছিল আমার তো একটু বুকে ব্যথা করে, ঠিক আছে? তো তখন বাপ্পি বলেছিল যে রেস্ট নাও, ভালো হয়ে যাবে। তার কিছুক্ষণ পর হয়তো নাজমানটি নাকি ফোন দিয়ে বলেছিল হ্যাঁ এখন আমার একটু ভালো লাগে। বাপ্পি আবার এই কথাটা তিশাকে শেয়ার করেছিল যে মায়ের তো বুকে ব্যথা উঠেছে। তখন এই জল্লাদ, ডাইনি বেটি, ডাইনি বুড়ি তিশা, সে বাপ্পিকে বলে তোমার মায়ের বুকে ব্যথা তো আমি কি করবো? মানে তিশা ডিরেক্টলি উত্তর দেয়। তিশার আসলে তখন ওটা কথাটা ভালো লাগে না আর কি, ঠিক আছে? বললো তিশা কী করবে, ডিরেক্টলি উত্তরটা দিয়েছে। তো বাপ্পিকে বোল্ড করে, তো বাপ্পি বুঝতে পেরেছে আসলে তিশার এখানে কোনো যায় আসে না। তো আপাতত যেহেতু নাজমানটি এটা ইনশিওর করেছিল যে পরবর্তীতে ফোন দিয়ে আমার এখন আগের থেকে একটু ভালো লাগে, নট নাজমানটি। দর্শক কিছু কথার অর্থ বুঝতে হবে। নাজমানটির প্রথমে একটা বুকে ব্যথা উঠেছিল হালকা করে, সেটা বাপ্পিকে জানায়, বাপ্পি বলে রেস্ট নাও ঠিক হয়ে যাবে। তার কিছুক্ষণ পর নাজমানটির কাছ থেকে যখন রিভিউ নিতে ফোন দেওয়া হয় তখন নাজমানটি বলেছে আমি আগের থেকে বেটার ফিল করছি, আগের থেকে ভালো বোধ করছি, কারণ ওষুধপত্র খেয়েছে, তার ভালো লাগছে। বাট তিনি কিন্তু এটা বলিনি আমি এখন একদম সুস্থ হয়ে গেছি। এমনকি তার বাসাতে যে সমস্ত মানুষজন আসছিল, পাপিয়া বা তার চাচাতো ভাই বোনেরা বাপ্পির, তাদেরকে বলেছে এখন অনেক রাত হয়েছে তোমরা যাও, আমি এখন আগের থেকে একটু সুস্থ বোধ করছি। তিনি কিন্তু বলেন আমি একদম সুস্থ হয়ে গেছি, বলেছে আগের তুলনায় একটু ভালো বেটার ফিল করছি। বাট তিনি কিন্তু একদম বুকে ব্যথা চলে গেছে এমনটা না। ধরেন আগে অনেক বেশি ব্যথা ছিল, এখন সিভিয়ার পেন থেকে হয়তো এখন মোডারেট একটা পেন এসেছে, হয়তো মোডার থেকে মাইল্ড এসেছে, বাট নট একদম রিকভার করে ফেলেছে এমনটা না কিন্তু। সো ওনার কিন্তু বুকে ব্যথা ছিল, এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে কনফার্ম করলাম। আচ্ছা, নেক্সট দর্শক, তানজিলাকে কিন্তু ওর দাদি অনেক কথাই বলেছে, তানজিলা বলেছে, এর মধ্যে তানজিলা বলেছে যে সব কথা বলা যাবে না। সো কী কথা বলা যাবে না আমি আপনাদেরকে বলি দর্শক, আমি ধারণা করে বলছি, বাট আমার ধারণা কিন্তু সবসময় ওই থাকে না যে গোবর থেকে তুলে নিয়ে আসলাম এমন কথা বলি না, খুব যুক্তিসঙ্গত কথা বলি, যে কথাগুলো আপনারা চাইলেই মিথ্যা বলতে পারবেন না, খুব বুঝে শুনে কথা বলি। সো কী বলতে পারে দর্শক, আমি ওভারশিওর, আমি কনফিডেন্ট এনাফ নাজমানটি তানজিলার কাছে তার বাবা মায়ের দোষ বলছিল, বাপ্পির এবং তিশার দোষ বলছিল, ঠিক আছে? হয়তো নালিশ করছিল যে তোর মা আমার একটু খেদমত করে না, দেখ আমি একটু অসুস্থ, এখন আমার পাশে একটা মানুষ দরকার, কিন্তু দেখ না আমার সন্তান আছে না আমার ছেলের বউ আছে, আমি একা একা আছি, একটা বাচ্চা মানুষ তানকে রেখে যাওয়া হয়েছে, বাচ্চাটা খাবে কি, আমি না দিলে তো সে খেতেও পারবে না, তো আমার যত বুকে ব্যথাই উঠুক তার জন্য তো আমার খাবারের ব্যবস্থা করে দিতে হবে, ছোটো মানুষ সে না খেয়ে করবে কি? তো ওই অসুস্থ শরীরে আমাকে নুডলস বানাতে হচ্ছে।
তোর মাকে এগুলো দেখে না? তোর মা কি পারে না যে পদ্মাচরে না গিয়ে আমি ঢাকা থেকে চলে আসি? তারপর পদ্মাচরে যাওয়ার দরকার ছিল কেন? সেটা তো না গেলেও পারতো। আমাকে এভাবে ফেলে তানার সাথে একা রেখে এরকম অসুস্থ মানুষ তারা কোন সাহসে যায়? আমি তো বুঝি না। আমি ওভার শিওর নাজমানটি এইভাবে করে এই কথাগুলো তানজিলার সাথে হয়তো রাগারাগি না, হয়তো দোষ বলছিল, কারণ সে তো আর বাপ পিতিশাকে ফোন দিয়ে কথাগুলো বলতে পারবে না। হয়তো তানজিলাকে তখন বলছিল যে তোর মা এটা এটা করেছে, তোর বাপ এটা এটা করেছে, সো আমার তো কষ্ট হয়। তো এই সমস্ত কথা বলতে বলতে হয়তো ওই সময়তে আই গেস দর্শক, আমি আবার বলছি আমার ধারণা যে রাজমান্ডির কিছুটা বুকে ব্যথা উঠেছিল, কারণ যখন মানুষ এরকম হার্টের রোগীরা খুব চিন্তা করে বা নিজেদেরকে অসহায় বোধ করে, ওই সময় কিন্তু তাদের যে বুকের ব্যথাটা কিছুটা অ্যাগ্রেভেট করে, স্টিমুলেশন পায়। কারণ আমরা জানি হার্টের এই যে পেইনগুলো, এগুলোর কিছু 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 ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো আপনাকে খুব ভালোভাবে অ্যাগ্রেভেট করে দিবে। যেমন সেটা স্ট্রেস হতে পারে, মেন্টাল ট্রমা হতে পারে, বা আপনার যে কোনো শারীরিক অসুস্থতা, সেগুলো আপনার এই হার্টের ব্যথাটাকে খুব অ্যাগ্রেভেট করবে। তো নাজমান্ডি ওই সময় খুব ডিপ্রেশনে ছিল। এই যে তার ছেলে সন্তানকে নিয়ে, তার ছেলের বউকে নিয়ে খুব সে একটা অভিযোগ নিয়েছিল, ঠিক আছে, যে তাকে এভাবে ফেলে গেলে সেই। তো এই চিন্তাগুলো করতে করতে হয়তো নাজমানটি কিছুটা বুকে ব্যথা ওই সময় তো উঠেছিল, ঠিক আছে, ওই সময় তো উঠেছিল। কিন্তু আসলে পাত্তা দেওয়ার তো কেউ নাই, কে তার খেয়াল রাখবে বলুন? কেউ তো ছিল না তার পাশে। তো ঠিক আছে, তো এগুলো নিয়ে কিন্তু অবশ্যই তানজিলা তার দাদিকে প্রশ্রয় দিবে না, কারণ অবশ্যই তানজিলার কাছে তার মা আগে থাকবে, ঠিক আছে। এই জন্য তানজিলা তার দাদির সাথে এগুলো নিয়ে হয়তো বার্গেনিং করেছে, হয়তো বলেছে আমার মা ঘুরলে তোমার সমস্যা কি, তুমি থাকো, তোমার চাচাতো ভাই বোন, বাপ আব্বু চাচাতো ভাই বোন আছে, তাদের সাথে থাকো, আমার মাকে নিয়ে তোমার এত সমস্যা কি? কারণ তানজিলা কিন্তু ছেড়ে কথা বলবে এরকম মেয়ে না, খুবই বেয়াদব একটা উশৃঙ্খল মেয়ে কিন্তু। কারণ যার, বুঝেন না, যে মানুষটা আসলে আপনারা বলেছেন দর্শক যে সে তানজিলা কি জারদ সন্তান, এটা আমি আসলে বলতে চাই না, শুনতে খারাপ দেখা যায়। কারণ যে মেয়ের আসলে পিতার পরিচয় নেই, সে আসলে কোথার থেকে হয়েছে, তিশাকে আসলে রাস্তা থেকে তাকে পয়দা করেছে নাকি হোটেলে গিয়ে পয়দা করেছে না বাসা থেকে পয়দা করেছে, সেটা তো আর আমরা জানি না। সো এরকমের কাছ থেকে কিন্তু অবশ্যই বেশি কিছু আশা করা যায় না। সো তানজিলা যে তার দাদির সাথে বেয়াদবি করেছে, এগুলো নিয়ে রাগারাগি করেছে, ফাইট করেছে, আজে বাজে কথা বলেছে, এখানে কোনো সন্দেহ নেই। সো নাজমান্ডি যখন তার মনের দুঃখগুলো বলার জন্য তানজিলাকে ফোন দেয়, তার সাথে আলাপ আলোচনা করছিল, কিন্তু তানজিলা প্রশ্রয় না দিয়ে, তার দাদির দুঃখগুলো না শুনে তার সাথে অবশ্যই রাগারাগি করেছে, কাউন্টার দিয়েছে, ঠিক আছে। এগুলো করে যখন কথা বলেছে, এবং পরবর্তীতে কিন্তু তানজিলা তার দাদির মুখের উপরেই ফোন রেখে দিয়েছে, কথাটা তো বলে ফোন রেখে দিয়েছে। তার দাদি আরও কথা বলতো, কিন্তু তানজিলার কথা শুনেনি, তাকে ঘুমোতে বলে ফোন রেখে দেয়। সো এগুলো কিন্তু নাজমান্ডির ভিতরে আরও বেশি একটা চাপা কষ্টের জন্ম দেয়। এবং মনে রাখবেন, ওই সময় যখন এরকম চাপা কষ্ট পেতে থাকে মানুষটার মধ্যে, কিন্তু বুকের ব্যথাটা অবশ্যই তখন তিলে তিলে আরও বেড়ে যাবে। এবং সেটাই নাজমান্ডির সাথে হয়েছে। তানজিলের সাথে ওইটা তার শেষ কথা ছিল, এর পরপরই নাজমান্ডির বুকে ব্যথা উঠে মারা যায়। সো দেখেন দর্শক, এই কথা কি আপনারা কি অস্বীকার করতে পারবেন? নাজমান্টির মারা যাওয়ার পেছনে তানজিলা দেয়, যদি আমি এই কথাটা বলি, কেউ কি প্রমাণ করতে পারবেন? কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? কেউ প্রমাণ করতে পারবেন না, কারণ তানজিলার সাথে সর্বশেষ নাজমান্টির কথা হয়েছে। এখন তানজিলা তো অবশ্যই নিজেকে সাফাই দেওয়ার জন্য অনেক কথা বলবে, যে আমাকে অনেক ভালো কথা বলেছে, সেই হ্যান ত্যান, বাট আমরা কিন্তু কেউ জানি না তানজিলার সাথে আসলে কী কথা হচ্ছিল, একমাত্র উপর আল্লাহ জানে। আর নাজমান্টি যখন জীবিত ছিলেন তিনি জানতেন, আর তানজিলা জানে, বাট এখন কিন্তু সে অবশ্যই স্বীকার করবে না। বাট আমি একদম ধরে নিচ্ছি দর্শক, এটা ওভার কনফিডেন্ট হয়ে বলছি, তানজিলা তার দাদির সাথে খারাপ ব্যবহার করেছিল, ওই খারাপ ব্যবহারগুলোর কারণে নাজমান্ডির বুকে ব্যথা উঠেছিল, এবং পরবর্তীতে সেই বুকে ব্যথা উঠে তিনি মারা গিয়েছে। কারণ আপনারাই বুঝুন, নাজমান্ডির মারা যাওয়ার পেছনে কয়জন মানুষের হাত থাকতে পারে। অনেক কিছু এখানে জড়িত আছে দর্শক, অনেক কিছু। তানজিলা হয়তো অনেক বড় গলা অনেক কিছু কথা বলবে, বাট আসলে সবসময় চাইলেও সব প্রমাণ দিতে পারবে না। সো তানজিলা এখানে নির্দোষ দাবি কখনোই করতে পারবে না, কারণ সে প্রমাণ দিতেই পারবে না নাজমানের সাথে তাদের কী কথা হয়েছিল। কোনো রেকর্ড নেই, কোনো এভিডেন্স নেই, কোনো ডকুমেন্ট নেই। তার মানে আমরা যদি এখন এই কথাটা বলি, সেখানে অবশ্যই কখনোই ভুল হবে না, কখনোই ভুল হবে না। এবং আমি মনে করি এটা 100% রাইট যে তানজিলা তার দাদির সাথে বেয়াদবি করেছিল, এবং তিনি তার ওই বেয়াদবিগুলো সহ্য করতে না পেরে বুকে ব্যথা উঠে মারা গিয়েছে। আমি এটাই মনে করি। দেন দর্শক দেখবেন, ওই রাতে কিন্তু আবার নাজমান্ডি তার জন্য নুডলসও বানিয়েছিল। এটা তার জন্য কিন্তু একটা চাপ ছিল, তার একটা শরীর কষ্টের মধ্যে নুডলস বানানো, যে জায়গায় মানুষটা বিছানা থেকে উঠতে পারে না, তো একটা নুডলস বানানো তার জন্য অনেক কষ্টের কাজ ছিল। তারপরে কিন্তু তার জন্য সে নুডলসটা বানিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে হয়তো তানজিলের সাথে কথা বলেছে, দেখ এখন আমি নিজের খাবারই নিজে জোগাড় করতে পারি না, আমার তানকে নুডলস বানিয়ে দিতে হবে, তোর মা কি একটু আর থাকলে পারতো না? তো
আমি জাস্ট বুঝাচ্ছি দর্শক, নাজমানটি এই টাইপের কথাগুলি তানজিলার সাথে বলেছিল এবং তানজিলা এটা নিয়ে তার দাদির সাথে কথা বার্গেনিং করেছে, কাউন্টার দিয়েছে। এরপরই হয়তো কথায় একটা ফাঁকে ঝগড়াঝাটির পর্যায়ে গিয়ে নাজমানটির ফোনটা রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। আর ওই সময়তে নাজমানটির আসলে দুনিয়া ছেড়ে চলে যায়। এটা মোটামুটি আমি বারবার বলছি দর্শক, আমি কনফিডেন্ট এনাফ যে এই টাইপেরই কথাবার্তা হয়েছিল। কারণ দেখবেন চারপাশের ভিডিওগুলো দেখার পরে আপনাদের বিভিন্ন কমেন্ট অ্যানালাইসিস করে আমি এগুলি খুঁজে পাচ্ছি দর্শক। কারণ একটা কথা যখন চারপাশ থেকে প্রচার হবে না দর্শক, আমি সবসময় একটা কথা বলি, যাহা রটে তাহার কিছু তো বটে। কারণ যখন কোনো একটা কথা রটে যাবে, মানুষের মুখে মুখে থাকবে, তার শতভাগ না হোক অ্যাটলিস্ট 80 থেকে 90 ভাগ তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। ধরুন 80-90 ভাগ না হোক, 10% তো হবে। এমনি এমনি তার কোনো কথা রটে না, এই কথাটা খালি মনে রাখবেন দর্শক, ঠিক আছে? আর নাজমানি যখন মারা যাচ্ছিল তার আগে কিন্তু আমি বলেছিলাম, বাপ্পিকে কিন্তু ফোন দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমি এখন আগে থেকে সুস্থ বোধ করছি। তো ওই সময় কিন্তু বাপ্পি চাইলে একটা স্টেপ নিতে পারতো, আমি আসি বা এলাকা কাউকে ফোন দিয়ে বলি মাকে একটু হসপিটালে নিয়ে যাও, না, সেগুলো কিছুই করেনি। বরং বাপ্পি লাইভ টানের মাধ্যমে ভিডিও কল দিয়ে লাইভ তার মায়ের মৃত্যু দেখছিল। একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় কীভাবে কাতরাচ্ছে, কীভাবে মারা যাচ্ছে, এগুলো উপভোগ করছিল, ঠিক আছে? এগুলো উপভোগ করছিল আর কি। বাপ্পি বসে বসে তার মায়ের মৃত্যুটাকে উপভোগ করছিল। এরকম সন্তান দিয়ে হবে কি বলুন, কি হবে? যাই হোক, নেক্সট যে কথাটা বলবো দর্শক, বাপ্পি অনুষ্ঠানের জন্য কিন্তু পদ্মাচরে যায়নি। বাপ্পি কিন্তু মিমকে বাসা খুঁজে দিয়েছে। কারণ আপনারা অনেকে বলেছেন যে বাপ্পি পদ্মাচরে ওই যে আকিকা করতে খাসির মাংস খেতে গিয়েছে। না দর্শক, শুধু এটার জন্য অনেক কারণে গিয়েছে। বাপ্পি এরকম খাসি খেতে গিয়েছে, গরু খেতে গিয়েছে, অনুষ্ঠান করতে গিয়েছে, হ্যাঁ, ঘুরতে গিয়েছে, ভিউ কামাতে গিয়েছে। বাট এত কিছুর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করতে বাপ্পি গিয়েছে, মিমকে বাসা খুঁজে দিতে গিয়েছিল। এবং সে কিন্তু মিমকে বাসা খুঁজেও দিয়েছে, কিন্তু মায়ের ট্রিটমেন্টটা কিন্তু করায়নি। সে মিমের চিন্তা কিন্তু অনেক করে ইদানিংকালে। বাপ্পিকে দেখলাম মিমের জন্য অনেক চিন্তা করতে, যে মিমের নাকি একটা লোক লাগে, মিম এভাবে একা থাকতে পারে না। মিমের জন্য অনেক দরদ উতলে পড়ছে তার শালির জন্য। কিন্তু আমি এটাই বুঝলাম না, তার মায়ের জন্য কেন তো দরদ পড়ে না। বাপ্পি কেন তার মাকে একটু আদরের চোখে দেখে না, আমি এটাই বুঝলাম না। সে তার ধাড়ি বুড়ি একটা শালির জন্য এত মায়া দরদ দেখায়, কিন্তু তার যে আপন মা, তার জন্য কোনো মায়া দেখাতে পারল না বাপ্পি, ঠিক আছে? আপনারা হয়তো জানলে অবাক হবেন, না জানেন যে বাপ্পি কিন্তু মিমকে বাসাও খুঁজে দিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি মিমের বাসাটাও বাপ্পি কিন্তু খুঁজে দিয়েছে, যেটা কিন্তু এখন পর্যন্ত আপনারা অনেকে জানেন না। সো সব কিছু মিলিয়ে না দর্শক, যেহেতু আপনারা জানেন না বা মানে সব কিছু প্রমাণ নেই, বাট তানজিলা জানে, তিশা জানে, তারা নিজেরা তো জানে যে নাজমানের সাথে ওই রাতে তানজিলার কী কথা হয়েছিল, নাজমানের কেন বুকে ব্যথা উঠেছিল, নাজমানের মারা যাওয়ার পিছনে কে দায়ী ছিল। ওতপ্রোতভাবে আমরা বুঝতে পারছি অপয়া তানজিলা দায়ী। এখানে কোনো মানে সন্দেহ নেই। তানজিলার কথার জন্যই নাজমানটি হয়তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, তানজিলার বেয়াদবির জন্য। কারণ আমরা সবসময় দেখি যে তানজিলা নাজমানের সাথে প্রচুর বেয়াদবি করতো। কারণ তানজিলা জন্মেছে তো মানে একটা বেজন্মার মতো, তার কোনো পিতার পরিচয় নেই। সো সেই ক্ষেত্রে সে যে নাজমানের সাথে কথা বলেছে, সে অবশ্যই বেয়াদবের মতোই কথা বলবে, কারণ এর আগেও সে বেয়াদবির অনেক পরিচয় দিয়েছে। সো এই কথাগুলো যে নাজমানের সাথে বলেছে না, এগুলো কিন্তু তিশা জানতো, তানজিলাও জানতো যে আমি তো আসলে খারাপ কাজ করেছি, আমার কারণে হয়তো নাজমা আজকে আমার দাদির এরকম বুকে ব্যথাটা মারা গিয়েছে, এবং তিশা এগুলো জানে। আর এই কারণেই তিশা কিন্তু ভয় পেয়েছে। ভয় পেয়ে বারবার করে কিন্তু দেখবেন, বারবার করে বলে না, আসলে এই কথাটা তো আসলে আমাদের মুসলমানদের সাথে যায় না। আমি আসলে বলি যে একটা প্রবাদ বাক্য আছে যে এই ঘরে কে রে, তখন ভিতর থেকে একটা লোক বলে যে আমি তো কলা খাচ্ছি না। অর্থাৎ আপনাকে তো ভাই কেউ প্রশ্ন করেনি আপনি ঘরের ভিতর কি কলা খাচ্ছেন, প্রশ্ন করেছে আপনি ঘরে কি, আপনি বলে হ্যাঁ আমি আছি, বাট ভিতর থেকে বলছে আমি তো কলা খাচ্ছি না, মানে আপনি কলা খাচ্ছেন। অর্থাৎ আমরা তো কেউ আগে তানজিলাকে বলিনি যে তানজিলার কারণে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু দেখবেন তিশারা ভয় পেয়েছিল, তানজিলারা ভয় পেয়েছিল বিধায় কিন্তু খুকি, সাবিনা, শাহিন, শেরিন সবাইকে দিয়ে কিন্তু তানজিলার প্রশংসা করানো হচ্ছিল। সবাই খালি বলছিল তানজিলা বারবার অজ্ঞান হয় আবার তাজা হয়, অজ্ঞান হয় আবার তাজা হয়। তানজিলা অনেক কান্নাকাটি করছে, অনেক অসুস্থ হচ্ছে, কিন্তু কেউ কিন্তু তানতাবিয়ার কথা বলেনি। আমি কিন্তু অনেক দিন ধরে এই কথাটা বলেছি, তানতাবিয়ার কথা কেউ বললো না, কিন্তু তানজিলের কথা সবাই খালি বলছে। খুকি প্রত্যেকটা ভিডিওতে খালি তানজিলের কথা বলে, শাহিন প্রত্যেকটা ভিডিওতে তানজিলের কথা বলে, কারণ এগুলো পরিবার থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল সবাই যেন তানজিলের কথা ভালো বলে, কেউ যেন তানজিলের দিকে কোনো সন্দেহ না করে। তানজিলাকে এর থেকে সন্দেহের তীর দূর করার জন্য সবাই এই একটা পন্থা অবলম্বন করছিল, যেন সবাই বুঝতে পারে তানজিলা তার দাদিকে অনেক ভালোবেসেছে। আসলে কিন্তু মানে আমি একদম ওভার শিওর
মানে মোটামুটি শিওর নাজমানটির মৃত্যুর জন্য তানজিলা 80% দায়ী, বাপ্পি বাকিটা দায়ী, বাট সিংহভাগটাই তানজিলা দায়ী। কারণ তানজিলা তার দাদির সাথে প্রচুর বেয়াদবি করতো। আর এই ভয়গুলো তিশারা পেয়েছে বিধায় কিন্তু তানজিলা কিনে সাফাই গাইতে বসেছে। সবাই খালি তানজিলা কিনে সাফাই গাইতো, কিন্তু সেই সাফাইয়ের তো কোনো দাম নেই, কারণ আমরা সবাই জানি। আর চোর যখন চুরি করে দর্শক, কিছু নমুনা, কিছু ভুল প্রমাণ রেখেই যায়। কারণ এই যে দেখুন, তারা যদি আজকে ভিডিওতে বারবার বলতো তাবি অসুস্থ, তান অসুস্থ, তানজিলা অসুস্থ দাদির শোকে, তাহলে বুঝতাম যে সবার কথাই বলছে। বাট তারা কিন্তু সবার কথা বলেনি, খালি তানজিলার কথা বলছিল। ওই যে বললাম, চুরি করলে চুরির একটা ছাপ তো রেখেই যাবে চোর। ঠিক এই কাজটাই তারা ভুল করেছে। তারা বুঝিয়ে দিয়েছে তাদের খালি সমস্যা তানজিলাকে নিয়ে, অন্য কাউকে নিয়ে না। যাই হোক, মোটামুটি অনেকগুলো কথা বললাম দর্শক, আর অল্প কিছু কথা আমার আছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন নাজমানটি মারা গেল, ঠিক আছে, নাজমানটির মরার এই যে শোক, এগুলো যখন শুনলো, তানজিলা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল, ঠিক আছে। অথচ আমি আপনাদেরকে গতকালকে ভিডিও দিয়েছিলাম তানজিলার 32 ফালি হাসির ছবি দিয়ে। নাজমানটি যেদিন মারা যায়, তানজিল ওই দিন হাসি ঠাট্টা করতেছিল, মজা করছিল। অর্থাৎ নাজমানটি যখন মারা যায়, তানজিলা নাকি অনেক শোক হচ্ছিল, সে নাকি অনেক কষ্ট পাচ্ছিল, তাহলে সে হাসে কীভাবে? আমার একটা প্রশ্ন। গতকাল একটা ভিডিও দিয়েছে তানজিলা, দেখবেন ব্যবসা কাকে বলে, অনেকদিন ভিডিও দেয়নি তো, এখন ব্যবসা শুরু করেছে যে আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। আর ভাই, আপনার ছেলে বাবু হবে, আমি যতটুকু জানতে পেরেছি। এবং এটা আমি দিয়ে অনেক আগেই ভিডিও দিয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে দর্শক। এখন মেয়েও হতে পারে, আমি জানি না, বাট আমি আমার ভিডিওর অ্যানালাইসিস অনুযায়ী বলেছিলাম তানজিলার ছেলে হচ্ছে। এখন মানে আল্লাহ ভালো জানে যে তার কী হবে। তো এটা নিয়ে গতকালকে তানজিলা একটা থাম্বনেল দেয়, আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। সবাই হয়তো এটাই ভেবেছেন তানজিলার বিরুদ্ধে বলেছে, বাট দেখুন ব্যবসায়ীর মতো পরিচয় দিয়েছে। তানজিলা কিন্তু বলেনি, সিক্রেট রেখেছে, মজা নিচ্ছে আপনাদের সাথে, ভিউ কামিয়ে নিল মাঝখান থেকে, ঠিক আছে, মাঝখান থেকে ভিউ কামিয়ে নিল এবং সবাইকে মিষ্টি বিতরণ করছে, হাসি তামাশা করছে, হে হে হা হা হো হো করছে। সো ভাই, দাদির সঙ্গে কার্তর থাকলে এখনও 10 দিন হতে পারেনি নাজমানটি মারা গিয়েছে, 2 সপ্তাহ এখনও হয়নি, 2 শুক্রবার পার হয়নি, আপনারা এখনই ফুর্তি লাগিয়ে দিয়েছেন ঘরের মধ্যে। 2টা শুক্রবার, 2টা জুম্মার নামাজ এখনও পড়া হয়নি, নাজমানটি মারা গিয়েছে, আপনারা মিষ্টি বিতরণ শুরু করেছেন। তাহলে আপনাদের মধ্যে নাজমানটাকে নিয়ে কতটুকু ভালোবাসা ছিল, একটু কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। একটা কথা জানেন কি দর্শক, তাবিয়া কিন্তু এখনও সুস্থ হয়ে উঠতে পারেনি, তাবিয়া কিন্তু এখনও অসুস্থ, কারণ তার আপন দাদি মারা গেছে। রক্তের টান বলতে কিন্তু একটা কথা সবসময় থাকে দর্শক, সবসময় থাকে, ঠিক আছে। তানজিলের মুখ ভর কিন্তু এখন হাসি, চেহারা ভর্তি দর্শক, খুশি। কিন্তু যখন নাজমানের সাথে কথা বলতো, দেখবেন চোখ মুখ রুক্ষ করে একটা বেয়াদবের মতো, একটা আসলে বেয়াদব কি, আমি তো বারবার একটা কথাই বলি, আসলে যার পিতার পরিচয় নেই তাকে নিয়ে আমরা কথা বলবো কি। সো সেইভাবে করে কথা বলতো। একটা মুরব্বীর সাথে কিন্তু এইভাবে কথা বলাটা কখনোই মানায় না দর্শক, কখনোই মানায় না। আর সব থেকে বড় কথা কি, মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে মিথ্যা কোনোদিনও চাপা থাকে না, কোনোদিনও চাপা থাকে না। তানজিলার ব্যবহার আর তার চেহারার মধ্যে কিন্তু এটা একটা ছাপ পড়ে আছে দর্শক, ঠিক আছে। আপন দাদি হলে কিন্তু কেউ কোনো দিন এভাবে করে মুখে হাসি নিয়ে মিষ্টি খেতে পারতো না। গতকালকে তানজিলা যেভাবে করে মিষ্টি বিতরণ করেছে, হাসি ঠাট্টা করেছে, যদি আপন দাদি হতো কোনো দিনই তানজিলা এমনটা করতে পারতো না। আমি আপনাদেরকে বলি, আজকে যদি তিশা মারা যেত, যদি তানজিলার আপন মা তিশা মারা যেত, আপনারা বলুন তো, তানজিলা কি 2 সপ্তাহের মধ্যে আবার ভিডিও দিয়ে বলতো যে আমার হচ্ছে কি এরকম ভিডিও দেওয়া লাগবে, বা আমার হচ্ছে কি এখন এগুলো করা লাগবে, আমার সংসার আছে? জীবনও করতো না। কিন্তু শুধুমাত্র নাজমানটি তার কিছু লাগে না বলে কিন্তু তানজিলা এটা করছে। কিন্তু যখন নিজের সাথে ঘটবে না, তখন দেখবেন তানজিলা কতটা শোকে থাকে। এই যে উদাহরণ দিলাম, আজকে তানজিলা যদি আপন মা মারা যায় তিশা, তখন দেখবেন তানজিলাকে 1 বছরও তার শোক কাটানো যায় কি না, কাটানো মানে কোনোভাবেই কাটানো যাবে না। কিন্তু আজকে নাজমানটি বলে তানজিলার কোনো শোক লাগেনি, ঠিক আছে। সো এই যে বললাম, মিথ্যা কোনো দিনও চাপা থাকে না, সত্য একদিন মানে প্রকাশ হবেই, আজকে হোক আর কালকে হোক। এর জন্য আমরা সবসময় সত্যর সাথে থাকবো। যাই হোক, তানজিলা সারা বাড়ি খালি এখন টইটই করে ঘুরে আর খালি হাসতে থাকে, খেতে থাকে, এদিকে যায় ওদিকে যায়, ঘুরতে থাকে, মানে তার জীবনটা সে তার মতো করে গুছিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে সে বলে যে আমি বাবার বাড়ি, দাদি মরেছে, তো মানে সে বোঝাচ্ছে আর কি যে তার অনেক লস হয়ে গেছে, সে যে এতদিন ভিডিও দেয়নি, তার মানে ইনকাম করতে পারেনি, সংসারে যায়নি, তার অনেক লস হয়েছে, এখন সেগুলোকে পোষাচ্ছে আর কি, ঠিক আছে। তার এই চিন্তা নেই তার দাদি মারা গেছে, তার এখন ভিডিও শ্যুট করতে হবে, ভিডিও শ্যুট করতে পারেনি, এতদিন তার চ্যানেলটা একটু ক্ষতি হয়েছে, এটাতে তার অনেক চিন্তা হচ্ছে। তার দাদিকে নিয়ে চিন্তা নাই, তার চ্যানেল নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আমার কথা না দর্শক, তানজিলা নিজের মুখের কথা, তানজিলা নিজে বলেছে। সো সব কিছু মিলিয়ে দর্শক,
এমন একটা ঘরে আসলে নাজমানটি সম্পর্ক নিয়েছে। আসলে যদি এখানে নাজমানটির দোষ না, বাপি তো না বলে বিয়ে করেছে। সো দিন শেষে আসলে নাজমানটির সাথে যে এমনটা হবে এটা অনেক আগেই বোঝা গিয়েছিল, ঠিক আছে, অনেক আগেই বোঝা গিয়েছিল। সো নাজমানটির আপন মানুষ বলতে আমি মনে করি দুনিয়াতে 3টা মানুষ ছিল। যদি এই কাতারে 1 নম্বরে রাখা হয়, আমি রাখবো তাবিয়াকে, 2 নম্বরে রাখবো ফাতেহাকে, 3 নম্বরে রাখবো তানকে। এই 3টা মানুষ ছাড়া নাজমানটির আপন বলতে আর কেউ ছিল না। বাপ্পি সে তো কোনোদিন আপন না, সে তো একটা কুলাঙ্গার সন্তান। আর তিশা, তানজিলা এরা তো একটা পরের মানুষ। সো নাজমানটির জীবনে এর বাইরে কোনো মানুষ ছিল না। সে তাবিয়া এখন অসুস্থ, খুবই অসুস্থ দর্শক, নাজমানটির শোকে। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা বেশি তো বাড়াচ্ছি না, এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকে একটা ওভারভিউ করার দরকার ছিল মনে হলো, তাই করলাম। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।